বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ এবং প্রত্যেকটি পার্বণেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং প্রত্যেকটি মাসের ষষ্ঠী তিথিও আসে। তাই এবং প্রত্যেকটি মাসেই একাদশী, অমাবস্যা, পূর্ণিমার মতো ষষ্ঠী তিথিও আসে এবং প্রত্যেক মাসের ষষ্ঠীর বিভিন্ন ভিন্নতা রয়েছে এবং মাহাত্ম্যও রয়েছে ভিন্ন। তেমনি সরস্বতী পূজার পরের দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর পরের দিন অনুষ্ঠিত হয় মাঘ শীতল ষষ্ঠী। কেন সরস্বতী পূজার পরের দিনই এই ষষ্ঠী পালন করা হয়ে থাকে, এর নৈপথ্যের কারণ কি এবং এই শীতল ষষ্ঠী কীভাবে পালন করবেন, এই দিনে গোটা সিদ্ধ খাওয়ার নিয়ম কি রয়েছে বা এর উপকরণ কি থাকে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, প্রত্যেক বছরই প্রথা মেনে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর ঠিক পরের দিনই পালিত হয় শীতলা ষষ্ঠী। আর এবারের এই শীতলা ষষ্ঠীর ব্রত পালন করা হবে আগামী 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দিন। বাড়ির সব মেয়ে বউরা, বিশেষ করে মায়েরা, তাদের সন্তানকে কোলে নিয়ে এর সঙ্গে ব্রত কথা শোনেন এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যেই এই ব্রত পালন করে থাকেন এবং ব্রত পালনের পর হলুদ আর দইয়ের ফোঁটা পরিয়ে দেন সবার কপালে এবং হাতে বাঁধেন রক্সা সুতো বা হলুদ লাগানো সুতো। দুপুরে শীতল ষষ্ঠীর ভোগ, গোটা সিদ্ধ আর কুলের অম্বল খাওয়ার রেওয়াজ রয়েছে এই শীতল ষষ্ঠীর ব্রতে। তবে এরও ভিন্নতা রয়েছে আঞ্চলিকগত দিক থেকে। তবে মূলত এই শীতল ষষ্ঠী মূলত বাঙালিদের মধ্যে যারা এদেশীয় বা কথ্য ভাষায় ঘটি সম্প্রদায় এই ষষ্ঠী পালন করে থাকেন। বাঙালির নিজস্ব একান্ত যে কয়েকটি সামাজিক প্রথা রয়েছে তার মধ্যে অন্যতম এই শীতল ষষ্ঠী বা গোটা সিদ্ধর আচার। এই গোটা সিদ্ধর মধ্যে থাকে গোটা মুগ, বকরাই, গোটা শিম, গোটা আলু, রাঙা আলু, কুলি বেগুন, কড়াইশুঁটি, শিরশলা পালং শাক, এগুলি নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা হয়ে থাকে। অনেকে এর মধ্যে গোটা মশলা দেন এবং বিভিন্ন ধরনের মরশুমি ডালও দিয়ে থাকেন। তবে বেশিরভাগই কোনো মশলা না দিয়েই গোটা সিদ্ধ প্রস্তুত করেন। অনেকে আবার এর সঙ্গে যুক্ত করেন সজনে ফুল ও কুল। বিভিন্ন জায়গায় গোটা সিদ্ধর বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। যারা এই শীতল ষষ্ঠী পালন করেন তারা সরস্বতী পুজোর পরের দিন বাড়িতে কোনো রান্না করেন না। শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে উনুন না জ্বালানোর প্রথা রয়েছে। আগের দিন রান্না করে ষষ্ঠীর দিন সব কিছু ঠান্ডা খেতে হয়। এদিন গরম কোনো খাবার খাওয়া যায় না। এই প্রথা অনেকটা অরন্ধনের মতো। এদিন আগুনের ছোঁয়া কিছু খেতে নেই। কিন্তু কেন এই সময়েই এই শীতল ষষ্ঠী পালন করা হয় এবং কেন গোটা সিদ্ধ খাওয়া হয় তা এবার জেনে নেব। অনেকের মতেই শীতল খাদ্য গ্রহণের যে প্রথা রয়েছে তা পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে প্রচলিত। এর অন্তরালে হয়তো আঞ্চলিক কিছু শস্যকেন্দ্রিক ধর্মধারার অবশেষ আছে। এছাড়া এর পেছনে একটা বৈজ্ঞানিক এবং সামাজিক ব্যাখ্যাও রয়েছে। শীত গিয়ে আসতে শুরু করেছে বসন্ত এবং এ সময় শরীরে জীবাণুর বাসা বাঁধতে শুরু করে এবং এই সকল রোগের হাত থেকে বাঁচতে এই সব টোটকায় খাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে সুচারু কোনো গবেষণা হয়েছে কিনা জানা নেই। তবে মনে করা হয় এটাই মুখ্য কারণ। এবং সরস্বতী পূজার পর দিন সকালে তিথিগতভাবে ষষ্ঠী থাকতে থাকতে হয় ষষ্ঠী পুজো। তারপর বাড়ির শিল নোড়ার পুজো হয়। ফুল প্রসাদ নিয়ে শিল নোড়ার পুজো দিয়ে দইয়ের ফোঁটা দেওয়া হয় শিল নোড়ার গায়ে এবং পূজার শেষে সেই দই আগের দিন রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয় এবং এভাবেই ঠান্ডা রান্না খাওয়ার প্রচলন রয়েছে।
এবং এই বসন্তকালে এবং এটি সায়েন্টিফিক দিক থেকেও বা বৈজ্ঞানিক দিক থেকেও যুক্তিসম্মত। কেননা এই সময়ে আমাদের সব থেকে রোগভোগ বেশি হয় এবং এই সময়ে বসন্ত, হাম, যক্ষা এগুলি বেশি হতে দেখা যায়। তাই এই কারণে ঠান্ডাযুক্ত খাবার খাওয়ারই প্রথা রয়েছে শীতল ষষ্ঠীর মাধ্যমে। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বসন্ত পঞ্চমীর পরের দিন অর্থাৎ সরস্বতী পূজার পরের দিন অবশ্যই ষষ্ঠী তিথিতে মা শীতলার পূজা করুন, শরীর মনকে শান্ত রাখতে, ঠান্ডা রাখতে এবং সন্তানের মঙ্গল কামনার্থে। নমস্কার, ধন্যবাদ।